বৃদ্ধির আদৈচ্য। आदैच्य वृद्धि संगः स्यात्। आदैच्य वृद्धि संगः स्यात्। আত ঐচ্ছ এবং ঐচ্ছ এর বৃদ্ধি সংজ্ঞা হয়। আত এবং ঐচ্যের বৃদ্ধি সংজ্ঞা হয়। তাহলে এখানে এই যে আত, এর দ্বারা আমি কি প্লুত আকারকে ধরবো, হ্যাঁ কি না? এর দ্বারা আত, এটা তো দীর্ঘ অকার, তাই তো? আকারটা দীর্ঘ অকার, হ্যাঁ কি না? আকারটা দীর্ঘ অকার। আমার বক্তব্য, এই হ্যাঁ। যে দীর্ঘ অকার, অবিধীয়মান অকার, অবিধীয়মান দীর্ঘ অকার, আমি বলতে চাইছি ওই যে দীর্ঘ অকার, ওর দ্বারা আমি কি প্লুত আকারকে প্লুত আকারকে ধরবো, হ্যাঁ কিনা? ধরতে পারবো, হ্যাঁ কিনা? না, কেন পারবো না? কারণ স্যার এটা তো দীর্ঘই আছে, আর এই অজ হচ্ছে মানে অন্যান্য স্ববর্ণের তো গ্রহণ করে না। মানে দীর্ঘ আছে, মানে আমার বক্তব্য ছিল প্লুতকে গ্রহণ করতে পারবো, হ্যাঁ কিনা? এই আকারের দ্বারা প্লুতকে গ্রহণ করতে পারবো, হ্যাঁ কিনা? এটা তো দীর্ঘ অকার, তাই তো? হ্যাঁ। দীর্ঘ অকার, তাহলে আমি এর দ্বারা প্লুত অকারকে গ্রহণ করতে পারবো, হ্যাঁ কিনা? না। কেন পারবো না? কারণ এখানে তকার আছে না? তকার আছে না? হ্যাঁ। তপরস তৎকলস্য কি বললো, যে পরে যদি তকার থাকে, দরকার। তাহলে ওই অচটা ওই স্বরূপেরই বোধ করাবে। ওই স্বরূপের মানে যে স্বরূপে উল্লেখিত আছে। দীর্ঘ রূপে উল্লেখ থাকলে দীর্ঘেরই বোধ করাবে, আর হ্রস্ব রূপে উল্লেখ থাকলে হ্রস্বেরই বোধ করাবে। এটা হচ্ছে বক্তব্য। দেখো, বোঝা গেল? হ্যাঁ। হুম। হুম, চলো। এখানে পদচ্ছেদ কটা পদ আছে? একটা হচ্ছে আত, এটা হচ্ছে না, মানে পদচ্ছেদ এরকম হবে, এখানে দুটো পদ নেই। একটা হচ্ছে বৃদ্ধি, এটা হচ্ছে প্রথম আর এক বচন। বৃদ্ধিটা প্রথম আর এক বচন, এবং সংজ্ঞা বাচক পদ। আর আদৈচ্য, এটাও প্রথম আর এক বচন, এটা হলো সঙ্গী বাচক পদ। কারণ এই সূত্রে কি সংজ্ঞা বিধান করা হচ্ছে? এই সূত্রেতে কি সংজ্ঞা বিধান করা হচ্ছে? বৃদ্ধি সংজ্ঞা বিধান করা হচ্ছে। ঠিক আছে? এখানে কি হলো, যে এটা এটা কোন সংজ্ঞা বিধায়ক সূত্র? এটা হচ্ছে বৃদ্ধি সংজ্ঞা বিধায়ক সূত্র।
এটা কোন সংজ্ঞা বিধায়ক সূত্র? বৃদ্ধি সংজ্ঞা বিধায়ক সূত্র। ঠিক আছে, মানে সংজ্ঞা সূত্র, কিন্তু কোন সংজ্ঞা বিধান করে? এটা সংজ্ঞা সূত্র, কোন সংজ্ঞা বিধান করে? না বৃদ্ধি সংজ্ঞা। এটা সংজ্ঞা সূত্র, কিন্তু কিরকম সংজ্ঞা বিধান করে? না বৃদ্ধি সংজ্ঞা। তাহলে বৃদ্ধি সংজ্ঞা কাদের হয়? বৃদ্ধি সংজ্ঞা কাদের হয়? বৃদ্ধি সংজ্ঞা কাদের হয়? বলছে আ, ওই, ঔ, এই তিনটি বর্ণের বৃদ্ধি সংজ্ঞা হয়। আ, ওই, ঔ, এই তিনটি বর্ণের বৃদ্ধি সংজ্ঞা হয়। ঠিক আছে, আ, ওই, ঔ, এই তিনটি বর্ণের বৃদ্ধি সংজ্ঞা হয়। অতএব কি দাঁড়ালো? অ, ওই, ঔ, এই তিনটি বর্ণে বৃদ্ধি সংজ্ঞা হয়, মানে এই সূত্র দিয়ে ওটাই বলছে যে আত, ঐচ্ছ। আত বলতে আকার, ঐচ্ছ বলতে, এখন ঐচ্ছ বলতে ওই, ও কি করে পাচ্ছ? ঐচ্ছ একটা প্রত্যাহার। ঠিক আছে, এখানে ঐচ্ছ একটা প্রত্যাহার। এখানে ঐচ্ছ একটি প্রত্যাহার, ঐচ্ছ একটি প্রত্যাহার। ঠিক আছে, আত, ঐচ্ছ একটি প্রত্যাহার। এই যে ঐচ্ছ একটি প্রত্যাহার, কি হলো? না এই প্রত্যাহার হচ্ছে, ঐচ্ছ একটি প্রত্যাহার, যেমন ধরো এ, ওং, ওই, ঔচ্ছ, এটা সূত্র তো। দেখো এই যে ঐকার, এই ঐকার আর এই যে চকার, এই দুটিকে নিয়ে গঠিত ঐচ্ছ প্রত্যাহার, ঐচ্ছ। তাহলে কি হলো? ঐচ্ছ একটা প্রত্যাহার, চকারটা যেহেতু ইৎসঙ্গক বর্ণ, চকারটা যেহেতু ইৎসঙ্গক বর্ণ, তাহলে চকারটা এখানে গ্রহণ হবে না, চকারের গ্রহণ হবে না। চকার যদি গ্রহণ না হয়, তাহলে কি কি গ্রহণ হবে? আদি বর্ণ এবং মাঝের বর্ণ গ্রহণ হবে। তাহলে ঐচ্ছ বলতে কি কি? ওই এবং ঔ, ওই, ঔ, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই সূত্রের অর্থ কি দাঁড়ালো এখনো পর্যন্ত? এই সূত্রের অর্থ কি দাঁড়ালো এখনো পর্যন্ত? বলো। আ, ওই, ঔ, এই তিনটি বর্ণের কি সংজ্ঞা হবে? আ, ওই, বৃদ্ধি সংজ্ঞা। ঔ, বৃদ্ধি সংজ্ঞা। আ, ওই, ঔ, এই তিনটি বর্ণের বৃদ্ধি সংজ্ঞা হবে। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী সূত্র আছে অদেং গুণঃ। অত এং চ গুণসংজ্ঞঃ স্যাৎ। একই রকম অর্থ। ঠিক আছে, অ, এ, ও, এই তিনটি বর্ণের গুণ সংজ্ঞা হয়ে থাকে, বা অ, এ, ও, এই তিনটি বর্ণকে গুণ বর্ণ বলা হয়। অ, এ, ও, এই তিনটি বর্ণকে গুণ বর্ণ বলা হয়। ঠিক আছে, অতএব অদেং গুণঃ এটা একটা কি সূত্র? সংজ্ঞা সূত্র। কোন সংজ্ঞা বিধান করে? গুণ সংজ্ঞা। হুম, এখানেও দেখো, অত বলতে এখানে তো অকার, অকার, এই অকারটা হচ্ছে অবিধীয়মান অকার। তাহলে অবিধীয়মান অকার হওয়ার জন্য এই অকারটা তার অন্যান্য সবর্ণকে গ্রহণ করতে পারে। এখানে অকারটা হচ্ছে অবিধীয়মান অকার, অবিধীয়মান অকার হওয়ার জন্য এই অকারটা তার অন্যান্য সবর্ণকে গ্রহণ করতে পারে।
যেমন আমরা সবর্ণ দেখেছি যে যে হ্রস্ব উদাত্ত অ এই অনুনাসিক হ্রস্ব উদাত্ত অনুনাসিক হ্রস্ব অনুদাত্ত অনুনাসিক হ্রস্ব স্বরিত অনুনাসিক দীর্ঘ উদাত্ত অনুনাসিক দীর্ঘ অনুদাত্ত অনুনাসিক দীর্ঘ স্বরিত অনুনাসিক প্লুত উদাত্ত অনুনাসিক প্লুত অনুদাত্ত অনুনাসিক প্লুত স্বরিত এরকম দেখেছি। তাহলে এই যে অতটা অবিধীয়মান অকার এবং একই সঙ্গে সেটা হ্রস্ব আকার। অবিধীয়মান অকার হওয়ার জন্য তার সবর্ণগুলিকে গ্রহণ করতে পারে, হ্যাঁ কিনা? হ্যাঁ। কিন্তু এখানে কি গ্রহণ করবে? প্রশ্ন এখানে গ্রহণ কি করবে এখানে না করবে না? গ্রহণ করবে হ্যাঁ কিনা পিয়ালি? না, কেন করবে না? কারণ অচের পরে তো ত আছে। অচের ওই পরে ত। অত। হুম, অচের পরে ত আছে, সেই জন্য এখানে গ্রহণ হবে না। ক্লিয়ার? বোঝা গেছে তাহলে বিষয়টা? হ্যাঁ। পদচ্ছেদ কি? অদেং, এটাও এখানে প্রথম এক বচন সঙ্গীবাচক পদ। আর গুণঃ, এটাও প্রথম আর এক বচন সংজ্ঞাবাচক পদ। ঠিক আছে। পরবর্তী সূত্র কি আছে? ভুবাদয় ধাতবঃ। কি বলছে? ভুবাদয় ধাতবঃ। ধাতু সংজ্ঞা বিধায়ক সূত্র। ভুবাদয় ধাতবঃ ধাতু সংজ্ঞা বিধায়ক সূত্র। কি বলছে না, ক্রিয়াবাচিন ভুয়াদয় ধাতু সংজ্ঞাঃ স্যুঃ। ঠিক আছে। ক্রিয়াবাচিন ভুয়াদয় ধাতু সংজ্ঞাঃ স্যুঃ। ক্রিয়াবাচিন ভুয়াদয় ধাতু সংজ্ঞাঃ স্যুঃ। না, ক্রিয়াবাচিন ভুয়াদয় ধাতু সংজ্ঞাঃ স্যুঃ। ভুয়াদি মানে কি? ভুয়াদি মানে হচ্ছে ভূ প্রভৃতি। ধরো আমরা বলি না যে ভূ, পট, গম, স্থা, সেব, হন, এই যে ধাতুগুলো আছে, হুম, এইগুলো প্রথমে প্রাথমিক অবস্থায় একটা শব্দের মতো, মানে ভূ একটা শব্দ। ঠিক আছে। ভূ এটা প্রথমেই কোনো ধাতু নয়। ভূ এর প্রথম পরিচিতি এটা ধাতু নয়। এর প্রথম পরিচিতি কি? একটা শব্দ। ভূ এটা এর প্রথম পরিচিতি কি? একটা শব্দ। বলছে ভূ এটা যখন ক্রিয়াবাচী হবে, মানে একটা ক্রিয়ারূপ অর্থকে প্রকাশ করবে,
ভূ প্রভৃতি, যেমন ভূ প্রভৃতি বলতে ভূ, গম, পট, সেব, হন, এইগুলো যখন ক্রিয়াবাচক হবে মানে একটা ক্রিয়াকে প্রকাশ করবে। ভূ প্রভৃতি শব্দগুলো যখন ক্রিয়াবাচক হবে, দ্যাটস মিন একটা ক্রিয়াকে প্রকাশ করবে। ক্রিয়াবাচক মানে ক্রিয়ার প্রকাশক। এবং একটা গণে পঠিত হবে, অনেকগুলো গণ আছে, ঠিক আছে, ধাতুর গণ লিস্ট করা হয়, ধাতুর গণ। ভুয়াদি, অদাদি, জুহত্যাদি, তনাদি, স্বাদি, রুধাদি, চুরাদি, ঠিক আছে, ক্রয়াদি, দিবাদি, আর একটা আছে ভুয়াদি, অদাদি, জুহত্যাদি, তনাদি, স্বাদি, রুধাদি, চুরাদি, ক্রয়াদি, দিবাদি। আর একটা কিছু একটা আছে, মোট 10টা গণ আছে, 9টা হয়ে যাবে, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9। আর একটা কি আছে? দাঁড়াও দেখে বলছি। তুদাদি। এই হচ্ছে 10টা গণ, ঠিক আছে, এই 10টা গণ। এখন যে বিষয়ে বলছিলাম, এই যে ভূ, পট, গম, সেব, হন, হ্যাঁ, এইগুলো, এগুলো শব্দ একটা, প্রাথমিক অবস্থায় শব্দ। এইগুলো যখন কোনো ক্রিয়ারূপ অর্থকে প্রকাশ করবে, যখন ক্রিয়ারূপ অর্থকে প্রকাশ করবে, এবং যখন শুধু ক্রিয়ারূপ অর্থকে প্রকাশ করবে এমন নয়, একই সঙ্গে এই ভূ প্রভৃতি গণে অন্তর্ভুক্ত হবে। মানে ভূটা যেমন ভাদিগণীয় ধাতু, অদ অদাদিগণীয় ধাতু, জুহ, হ্যাঁ, এটা জুহত্যাদিগণীয় ধাতু, তন তনাদিগণীয় ধাতু, স্বাদ স্বাদিগণীয় ধাতু, রুদ রুধাদিগণীয় ধাতু, চূড়াদিগণীয় চূর, ক্রয়াদিগণীয় ধাতু, দিবাদিগণীয়, তুদ তনাদিগণীয়, এই তুদাদিগণীয়। তাহলে বক্তব্য, এই যে যতগুলো ধাতু বললাম, ভূ, অদ, জুহ, তন, স্বাদি বা স্বিদ, হুম, সুনতি, রুদ ধাতু, এগুলো প্রত্যেকটা একটা করে ক্রিয়ার প্রকাশ করে, প্রত্যেকটাই ক্রিয়াকে প্রকাশ করে। একই সঙ্গে একটা ক্রিয়াকে প্রকাশ করে, একই সঙ্গে কি করে, একই সঙ্গে ওই ভূ, ভাদি, অদাদি, জুহত্যাদি, তনাদি, এই গণগুলোর মধ্যে যে কোনো একটা গণের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তবেই তার ধাতু সংজ্ঞা হয়। তার মানে ধাতু সংজ্ঞা হতে গেলে দুটো কন্ডিশন, ভূ, গম, সেব, পট, এইগুলোর ধাতু সংজ্ঞা হতে গেলে দুটো কন্ডিশন। একটা হচ্ছে তাকে একটা হচ্ছে তাকে ক্রিয়ার প্রকাশক হতে হবে, ক্রিয়াবাচক হতে হবে। একই সঙ্গে ভুয়াদি, মানে ভুয়াদি, অদাদি প্রভৃতি গণের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। ভুয়াদি, অদাদি, জোহত্যাদি, তনাদি, এই গণগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। দেখো বোঝা গেল কি বললাম? স্যার আর একবার বলুন। বললাম এই যে ভূ, গম, সেব, পট, এইগুলো তখনই ধাতু সংজ্ঞা হবে,
তখন ধাতু সংজ্ঞক হবে যখন ক্রিয়ার বাচক হবে। যখন ভূ প্রভৃতি শব্দগুলি ক্রিয়ার বাচক হবে এবং ভাদি অনির্বচনাদি যে এই গুণগুলো অন্তর্ভুক্ত হবে, তখন তার ধাতু সংজ্ঞা হবে। দেখো বোঝা গেল কি বললাম? হ্যাঁ। হুম। তার মানে ধাতু সংজ্ঞা হতে গেলে দুটো শর্ত। ধাতু সংজ্ঞা হতে গেলে দুইখানা শর্ত। একটা হচ্ছে ক্রিয়ার বাচক হতে হবে এবং ভুয়াদি প্রভৃতি গণে অন্তর্ভুক্ত হতে হবে। তাই এর অর্থ করা হয় এরকম যে ক্রিয়ার বাচক এবং ভুয়াদি প্রভৃতি গণে অন্তর্ভুক্ত যে ভূ প্রভৃতি অন্তর্ভুক্ত ভূ প্রভৃতি শব্দের ধাতু সংজ্ঞা হয় ক্রিয়ার বাচক এবং ভুয়াদি প্রভৃতি গণে অন্তর্ভুক্ত ক্রিয়ার বাচক এবং ভুয়াদি প্রভৃতি গণে অন্তর্ভুক্ত ভূ প্রভৃতি শব্দের ধাতু সংজ্ঞা হয়। ভূ প্রভৃতি শব্দের ধাতু সংজ্ঞা হয় ক্রিয়ার বাচক ক্রিয়ার বাচক ক্রিয়ার বাচক এবং ভূ প্রভৃতি ক্রিয়ার বাচক এবং ভূ প্রভৃতি যে ভুয়াদি প্রভৃতি গণে অন্তর্ভুক্ত যে ভূ প্রভৃতি মানে ভূ, গম, সেব, পট ইত্যাদি, এগুলো ভূ প্রভৃতি। এদের কি হবে? ধাতু সংজ্ঞা হবে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? বোঝা গেল পিয়ালি, অদিতি? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। অন্তরা কোথায় গেল? স্যার অন্তরা কিছু শুনতে পাচ্ছে না, আমাকে মেসেজ করছিল। যা, তোমরা পাচ্ছ তো? হ্যাঁ। ফাঁকি মেরেছে রে। আচ্ছা, ওর এটা কি হবে? হুম। চাদয় অসত্ত্বে। পরবর্তী সূত্র চাদয় অসত্ত্বে।
এটা হচ্ছে নিপাত সংজ্ঞা বিধায়ক সূত্র। বৃত্তি কি? অদ্রব্যার্থাः চাদয়ः নিপাত সংজ্ঞাः স্युः। অদ্রব্যার্থাः চাদয়ः নিপাত সংজ্ঞাः স্युः। অদ্রব্যার্থাः চাদয়ः সূত্রার্থ কি হবে? অদ্রব্যার্থক চ প্রভৃতির নিপাত সংজ্ঞা হয়। অদ্রব্যার্থক চ প্রভৃতির নিপাত সংজ্ঞা হয়। বলছি বিষয়টা। চাদয়ঃ প্রথমার বহুবচন, সঙ্গীবাচক পদ। অসত্ত্বে সর্ববচন, সঙ্গীবাচক পদ। ঠিক আছে। একটি গণ আছে, সেটা হলো চাদিগণ। সেখানে অনেক শব্দের পাঠ করা হয়েছে। প্রথম শব্দটি হলো চ। ঠিক আছে। চ আদি চাদি। ওই চাদিগণে পঠিত যতগুলো শব্দ আছে, চাদিগণে যতগুলি শব্দ পঠিত আছে, চাদিগণে যতগুলি শব্দ পঠিত আছে, সেইগুলির মধ্যে যেগুলি অদ্রব্যার্থক অর্থাৎ দ্রব্যকে বোঝায় না, তাদের নিপাত সংজ্ঞা হয়। মানে চাদিগণে যতগুলি শব্দ পঠিত আছে, চাদিগণে যতগুলি শব্দ পঠিত আছে, চাদিগণে যতগুলি শব্দ পঠিত আছে, তার মধ্যে কতকগুলো শব্দ আছে যেগুলো দ্রব্যকে বোঝায় না, অদ্রব্যার্থক, তাদের নিপাত সংজ্ঞা হয়। তাদের কি হয়? নিপাত সংজ্ঞা হয়। ঠিক আছে। তাদের নিপাত সংজ্ঞা হয়। কি বললাম? চাদিগণে পঠিত এমন যে শব্দ, চাদিগণে পঠিত এমন যে শব্দ, ঠিক আছে, সেই শব্দগুলির মধ্যে যে শব্দগুলো সেইগুলির মধ্যে আহ, যে শব্দগুলো দ্রব্যকে বোঝায় না, সেই সেই যে দ্রব্যকে বোঝায় না, ঠিক আছে, এমন যে শব্দ, সেইগুলোর কি হবে না, সেইগুলোর ওখানে নিপাত সংজ্ঞা হবে। আমি এটা বের করছি। হুম, চাদয় সত্ত্বে, তাই তো। এর মানে চাদিগণটা আমি দেখাতাম। চাদিগণ, চাদিগণ দাঁড়াও, মানে আছে গণপাঠ।
দেখার লিস্ট দিলাম, ঠিক আছে? এটা হবে অ্যাকচুয়ালি, দেখো এটা হবে অ্যাকচুয়ালি, দেখো আমি একটু আপডেট করে দিচ্ছি ওটাকে, দাঁড়াও, গ্রুপে দিলাম, দেখো। দেখো এইগুলো হচ্ছে চা দিগণে পঠিত শব্দ, যেমন এই চ, পেয়েছো, পেয়েছো হ্যাঁ কি না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো চ, হ, বা, অহ, এব, এবং, নূনম, শশ্বত, যুগপৎ, সুপথ, ভূয়স, কুপথ, নেত, চেত, চন, যত্র, তত্র, নহ, হন্ত, এইগুলো হচ্ছে চা দিগণে পঠিত শব্দ, ঠিক আছে? এগুলো চা দিগণে পঠিত শব্দ। এখন এই শব্দগুলো যদি দ্রব্যকে না বোঝায়, এই শব্দগুলো যেগুলো দ্রব্যকে বোঝায় না, মানে অদ্রব্যার্থক, অদ্রব্যার্থক মানে দ্রব্যকে বোঝায় না, সেইটা হচ্ছে সেই শব্দগুলোর নিপাত সংজ্ঞা হবে। তার মানে এখানে প্রায় সমস্ত শব্দের নিপাত সংজ্ঞা হবে, প্রায় সমস্ত শব্দের নিপাত সংজ্ঞা হবে, দু একটা বাদ দিয়ে, দু একটা শব্দ বাদ দিয়ে সবকিছুই, যেমন উম, যেমন ধরো, আমি কি করে দেখাই তোমাকে, এইখানে দেখো পড়তে পড়তে দেখো এক জায়গায় আছে, দেখো খম, খম বলে একটা শব্দ আছে, খম, পেয়েছো কি? দেখো নিচের দিকে পাবে খম, আমি বলে দিচ্ছি, নিচেই একবারে সব থেকে নিচেই, সব থেকে নিচেই লেখা আছে আকৃতি গণহ, সেখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 14 লাইন, লাইন, সব থেকে নিচে আছে আক- সেখান থেকে দেখো নিচে উপরের দিকে 14 লাইন দেখা যাচ্ছে খম বলে শব্দ, খম, পেয়েছো? আকাশ, স্কাই, পেয়েছো হ্যাঁ কি না? হ্যাঁ দেখো খমের পরেই দেখো আছে যে পশু, এই যে খম, দ্রব্যটা, পৃথিবী, অপ, তেজ, বায়ু, আকাশ, দ্রব্যটা তর্ক নৈয়ায়িকদের মধ্যে পৃথিবী, অপ, তেজ, বায়ু, আকাশ, তাহলে আকাশটা দ্রব্যকে বোঝাচ্ছে, তাহলে এর কিন্তু নিপাত সংজ্ঞা হবে না। ধরো দেখো আছে পশু, অ্যাপ্রোপ্রিয়েট, কারেক্ট, পশু, পশুটাও কিন্তু, পশু এটাও কিন্তু দ্রব্যবাচক, কেন বলতো? পশু একটা পার্থিব দ্রব্য, পশু একটা পার্থিব দ্রব্য, অতএব এটাও দ্রব্যবাচক, তাহলে এদের কিন্তু নিপাত সংজ্ঞা হবে না, নিপাত সংজ্ঞা হতে গেলে দ্রব্যবাচক হওয়া চলবে না, সেই জন্য বলেছে অদ্রব্যার্থক যে চাদয়, মানে অদ্রব্যার্থক, অদ্রব্যার্থক যে চাদি, চাদিগণে পঠিত আছে, কিন্তু সেগুলো দ্রব্যের বাচক হবে না, এমন যে শব্দ সেইগুলোর কি সংজ্ঞা হবে? নিপাত সংজ্ঞা হবে। বোঝা গেল হ্যাঁ কিনা? ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ। ডাউট আছে কোনো? হুম।
দেখো পরবর্তী সূত্র কি আছে, আজকে এই থাক নাকি, এই থাক আজকে।